যে আপনি কিশোরগঞ্জ ১ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী। আর আমি প্রত্যাশা বেশি করি এই জন্যে, কারণ 17 বছরে মাঠে আসলে প্রার্থী আমিই ছিলাম, যে আমি বন্দী থাকবো তবু কারোর সাথে আপোষ করবো না। সবকিছু মিলিয়ে মনে হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে নতুন বাতাস বইছে। যদি বিএনপি ক্ষমতায় আসে, সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, তাহলে কি খালেদা জিয়া প্রধানমন্ত্রীতে ভার অর্জন করবে? কি মনে হয় আপনার? আমার কাছে মনে হয় না উনি এই শরীর নিয়ে গঠন করার মতো শারীরিকভাবে উনি ফিট থাকবেন। দর্শক, স্বাগত জানাচ্ছি সকালবেলা সমসাময়িকে। সাথে রয়েছে আমি মাহমুদ্দিন মারুফ। আমাদের আজকের অতিথি কিশোরগঞ্জ গুরুদয়াল বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি এবং বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক খালেদ সাইফুল্লাহ সোহেল। স্বাগত আপনাকে। স্বাগত আপনাকে। আপনি জানেন যে গতকাল সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অংশ নিয়েছেন প্রথমবারের মতো অসুস্থতা শেষে। 24শে গণ অভ্যুত্থানের পর এটা তার প্রথম সক্রিয় উপস্থিতি। তার যে এই প্রত্যাবর্তন, অসুস্থতা নিয়েও তিনি বর্তমানে দেশের যে গুরুত্বপূর্ণ ইভেন্টগুলো, এই ইভেন্টগুলোতে উপস্থিত হওয়ার জন্য চেষ্টা করছেন, এটা আসলে কি বার্তা দিচ্ছে? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একজন মানুষ, যে মানুষটা গত 17 বছরে একটা রাষ্ট্রের সবচেয়ে বয়স্ক মানুষ হয়ে, সবচেয়ে বড় মানুষ হয়ে, যে তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন, যার স্বামী রাষ্ট্রপতি ছিলেন, যার প্রথম সন্তান একটা দলের 17 বছরের সফল নেতৃত্ব দিচ্ছেন, তার মা হয়ে এই মানুষটা যে কষ্ট করেছেন, 6 বছর একাধারে বন্দি জীবন কাটিয়েছেন, সেই বন্দিত্বের মধ্য দিয়ে জাতিকে একটা মেসেজ দিয়েছিলেন যে আমি বন্দি থাকবো তবু কারোর সাথে আপোষ করব না, আমি এ দেশের মানুষের গণতন্ত্রের মুক্তি ফিরিয়ে আনব। এবং ওনার এই বন্দিত্বের মধ্য দিয়ে মানুষ সাহস পেয়েছে, সাহস জুগিয়েছেন তিনি। এর মধ্য দিয়ে দেশে একটা সুন্দর বাতাস এসেছে, জুলাইয়ের গণ অভ্যুত্থান হয়েছে। তারপরে সশস্ত্র বাহিনীর দিবস দ্বিতীয়টা যাচ্ছিল, প্রথমটা যাওয়ার পরে উনি আর বের হন নাই, দ্বিতীয়টার মধ্যে উনি গিয়েছেন। আর সামনে যেহেতু নির্বাচন আসছে, উনিও 3টা সিটে দাঁড়াচ্ছেন। এতে মনে হচ্ছে যে ওনার এই প্রত্যাবর্তনটা একটা জাতিকে নতুন করে মেসেজ দিচ্ছে যে একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য যে যে প্রক্রিয়ার দরকার, এই মেসেজটা ওনার যাওয়ার মধ্য দিয়ে হয়েছে। আর সবচেয়ে বড় মেসেজ দিয়েছেন ভদ্র মহিলা কি পরিমাণ দেশপ্রেমিক মানুষ হলে পরে উনি গিয়েছেন সেই মঞ্চে, যাওয়ার পরে যে কয়েকটা কথা বলেছেন, এর মধ্যে উনি একটা কথা বলেছেন যে ভূমিকম্প যে হয়েছে এতে কি মানুষের উদ্ধারের কি কাজ চলছে, সেটা সেনাপ্রধানকে উনি প্রশ্ন করেছেন। ইন্টারেস্টিং যে আসলে একটা মানুষ কতটুকু দেশপ্রেমিক হইলে তার নিজের খবরের চেয়ে খবরটা রাখে, জনগণের খবর রাখছে, জনগণের খবর রাখছে। এই অবস্থার মধ্যে যে মানুষটা হাঁটতে পারে না, হুইল চেয়ারে করে যায়, এরপরেও মানুষের খবর রাখে, আসলে মানুষকে এটাতে উদ্দোলিত করে, মানুষকে উন্মাদিত করে দেশপ্রেমের জন্য। তাই আমার কাছে মনে হয়েছে উনি ফিরেছেন। আর ডক্টর ইউনূস সাহেব তাকে যে সম্মান দিয়েছেন এবং একান্তভাবে কথা বলেছেন, সবকিছু মিলিয়ে মনে হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে নতুন বাতাস বইছে এবং ফেব্রুয়ারি নির্বাচন সুন্দরভাবেই সম্পন্ন হবে। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা যেহেতু বললেন আপনি, আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, 3টি আসনে খালেদা জিয়া প্রতিদ্বন্দ্বিতা করবেন। যদি বিএনপি ক্ষমতায় আসে, সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, তাহলে কি খালেদা জিয়া প্রধানমন্ত্রীতে ভার অর্জন করবে? কি মনে হয় আপনার? ধন্যবাদ আপনাকে। আপনি প্রধানমন্ত্রীত্বের যে বিষয়টা বলছেন, এটা দল ডিসাইড করবে। আর সবচেয়ে বড় জিনিস, যদি বেগম খালেদা জিয়া সুস্থ থাকেন, তাহলে তো উনি যদি চান, এর তো কোনো বিকল্প নেই। তবে ম্যাডামের যে শারীরিক অবস্থা, যে কন্ডিশন আছেন, আমার কাছে মনে হয় না উনি এই শরীর নিয়ে আসলে দেশপ্রেমে দেশটাকে আবার গঠন করার মতো শারীরিকভাবে উনি ফিট থাকবেন। এতে আমার কাছে মনে হয়েছে যে গতকাল পরশুদিন রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেব 61তম জন্মবার্ষিকী গিয়েছে। 61 বছর বয়সে আমেরিকার বারাক ওবামা রিটায়ারমেন্টে চলে গেছে। আমাদের দেশে এর বিকল্প থাকে। এখন আসলে তরুণদের জোয়ার আসছে। আমার কাছে মনে হয় এখানে অ্যাক্টিং চেয়ারম্যান যার বয়স 61 বছর, উনি তো আর তরুণ না, 61 বছর তো বৃদ্ধই হয়ে যায়। তো মনে হয় যে বাংলার মানুষ চাবে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন যেভাবে দূর থেকে সবকিছু মেনটেন করতেছেন, জাতির দুঃসময় যেভাবে মেসেজ থ্রো করতেছেন,
উনি নির্বাচনের পরে হয়তো বা এই ধরনের মেসেজ থ্রো করবে, তারপরেও এটা পরিবেশ পরিস্থিতির উপর ডিপেন্ড করবে। আর নির্বাচনের কথা আপনি যেটা বলছেন যে নির্বাচনের হাওয়া তো চলছেই, নির্বাচনের হাওয়া চলছে, সমস্ত দলই এখন নির্বাচনের পথে। যারা একটু একটু বিরোধিতা করেছিল ওরাও এখন নির্বাচনের পথে, শোডাউন নিয়ে ব্যস্ত। এরা গ্রামে গ্রামে সব দল ঘুরে বেড়াচ্ছে যার যার মতো করে। এনসিপিও তাদের প্রার্থিতা ঘোষণা করেছে, বাম দল করেছে, ইসলামী আন্দোলন করছে, যারা যারা দল আছে সবাই এখন নির্বাচনমুখী। শুধু আওয়ামী লীগ নির্বাচনকে প্রতিহত করার জন্য চেষ্টা করতেছেন, তাদেরকে নিচে নিচে উপরে উপরে কেউ বাতাস দেয়, তারপরে ওই নির্বাচনকে প্রতিহত করতে পারবে না। কারণ বাংলাদেশের নির্বাচন ফেব্রুয়ারিতে অবশ্যই হবে, শহীদের রক্তের উপর দাঁড়িয়ে সেটা হইতে হবে, নাহলে শহীদদেরকে অবমাননা করা হবে, গণতন্ত্রকে অবমাননা করা হবে, ভোটকে অবমাননা করা হবে। এই জন্যে এটা করতে হবে। তবে আজকে এনসিপি আবার আওয়ামী লীগের বিচারের জন্য, হাসিনার ফাঁসির জন্য দাবি করতেছেন। এই ফাঁসির বিষয়টা তো ত্বরিত করা যাবে না, আইনের মধ্য দিয়ে করতে হবে, যে যত দ্রুত সম্ভব ওনাকে সেই আইনি সুযোগ দিয়ে বিচারটাও মনে খুব তাড়াতাড়ি করে ফেলানো উচিত। আপনি জানেন যে নির্বাচনের কথা বললেন, মির্জা আব্বাস, বিএনপি মির্জা আব্বাস যে আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, সে আসনে প্রার্থী হচ্ছেন ওসমান হাদি। এবং এনসিপি কিন্তু এই সময়ে এসে এমন একজনকে তারা প্রার্থিতা ঘোষণা করতে যাচ্ছে, যে একজন রিক্সাওয়ালা, 24শে গণ অভ্যুত্থানে তাকে আমরা দেখেছি যে স্যালুট দিচ্ছে। তাকে আসলে মির্জা আব্বাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে আপনার মানে কি দৃষ্টিভঙ্গি, যে ধন্যবাদ এনসিপি কাজ আপনাকে। করছে এটা? এনসিপি আসলে যে জায়গাটাকে মানে টার্গেট করতে চাইছে, যে যেটাকে নোটিশ করতে চাচ্ছে, যে জুলাই অভ্যুত্থানে যারা যারা সক্রিয় ছিল, যারা রক্ত দিয়েছে, যারা জীবন দিচ্ছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে, তাদেরকে ফোকাস করতে চাচ্ছে। আসলে কোন পাত্রে কি রাখতে হবে সেটা আমাদের রাজনীতিবিদদেরকে ভাবতে হবে। একটা রিক্সাওয়ালা রাস্তায় দাঁড়িয়ে সেলুট করেছে, তাকে তো অবশ্যই ধন্যবাদ দিতে হবে। তাকে ধন্যবাদ দিয়ে আপনি কোন চেয়ারে বসাবেন, এই চেয়ারটা তো আপনাকে সিলেক্ট করতে হবে। ডেফিনেটলি। নিশ্চয়ই তাকে তো আপনি হুট করে এমন চেয়ারে বসাবো না যেতে সে বসতে পারবে না। কিংবা তাকে যখন আপনি টেনে নিয়ে আসবেন, আপনি যে সম্মানটা তাকে জানালেন, সম্মানের চেয়ে অসম্মানটাই বেশি বাড়বে। এই জন্য বাড়বে যে সে রিক্সা থেকে সেলুট করেছে আন্দোলনের পক্ষে। এমন রিক্সা তো অনেকে সেলুট করেছে। আপনি কি সব রিক্সাওয়ালাকে নমিনেশন দেবেন? আপনি সব দিনমজুর যারা স্লোগান দিয়েছে রাস্তায় দেবেন? অনেক ছাত্র, যারা হাজারো হাজারো লক্ষ ছাত্র এটার পক্ষে মুভ করেছে, আপনি কি সব ছাত্রকে সুযোগ দিয়েছেন? আপনি কি সেই ছাত্রদের কথা মনে রেখেছেন? আপনি নাহিদ ইসলাম, আপনি সার্জিস, আপনি শফিউল আলম, আমরা 4-5 জনই তো আপনারা নেতা হলেন। আর বাকিরা কিছু লোকজন জড়াচ্ছে, লুপ্তরাজে ব্যস্ত আছেন, কিছু চুরি চামারি করে জেলে আছেন। তাহলে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, লক্ষ লক্ষ ছাত্র আন্দোলন করলো, মুভমেন্ট করলো, রক্ত দিল, আপনি তাদেরকে কি মূল্যায়ন করলেন? আপনি রিক্সাওয়ালা কি করলেন? তাহলে ওদেরকে তো মূল্যায়ন করতে হবে। অবশ্যই। আপনি মূল্যায়ন তো আপনি সবাইকে করা যাবে না। এটা জাস্ট দেখাইতে হবে যে আমরা জুলাইয়ের অভ্যুত্থানকে আমরা ধরে রেখেছি। এটা রিক্সাওয়ালাকে এই সম্মান করে এই কাজটা মনে হচ্ছে না বিষয়টা। এটা দুইটা সেন্সে হইতে পারে। ওনারা যে সেন্সে করেছেন এটাকে আসলে একটা হাসির পাত্র হয়ে যাচ্ছে। আরেকটা সেন্সে এখানে উসমান হাদি নামে একটা ছেলে তো প্রার্থী স্বতন্ত্র দাঁড়িয়েছে, তার বিরুদ্ধে আপনি যদি একটা রিক্সাওয়ালাকে দাঁড় করান, আর উসমান হাদি যদি আপনাদের এই জুলাই অভ্যুত্থানেরই ছেলে, এই ছেলেকে যদি দাঁড় করানোর পরে আপনাদের মনে হয়েছে রিক্সাওয়ালা দিয়ে তাকে অপমান করবেন, যে রিক্সাওয়ালা তার বিপক্ষে দাঁড়িয়েছে, তাহলে এটা খুবই দুঃখজনক, লজ্জাজনক। তা আমার কাছে মনে হয় এই কাজটা এনসিপি খুব বাচ্চা ছেলে পেলে তো মাত্র শাপলা কলি হচ্ছে, এই জন্য এটা ভুল করছে। আরেকটা আজকে করেছে কোথায় জানি, আমার কাছে মনে হয় এই কাজগুলো করা ঠিক না। আর এখানে যেহেতু মির্জা আব্বাস সাহেব আছেন, স্ট্যান্ডিং কমিটির নেতা, ওনার বিপক্ষ এটা দাঁড় করাইছেন। আসলে ওনাকে লজ্জা দেওয়ার বিষয়টা এমন না, যে কেউ দাঁড়াইতে পারে, তবে এই বিষয়টা একটু হাস্যরসের সৃষ্টি করতেছে। আপনি জানেন যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপি যে মনোনয়ন ঘোষণা করেছে, এবং বর্তমানে কিন্তু অনেক জেলায় অনেক আসনে কিন্তু এটা বিপক্ষে অনেকেই বিক্ষোভ করছেন, যে মনোনয়ন রিভিউ এর মতো কথা আসছে। এবং কিশোরগঞ্জে দেখা গেছে যে ফজলুর রহমান, উনার আসনে কিন্তু এরকম একটা বিক্ষোভের ঘটনা দেখা গেছে। এবং সারা বাংলাদেশ ঘিরেই আসলে বিএনপি মনোনয়ন রিভিউ এর কথা বলা হচ্ছে। বিএনপি মনোনয়ন দেওয়ার পরও এটা আসলে কেন আসছে, এটার পেছনে কি কারণ থাকতে পারে? ধন্যবাদ আপনাকে। বিএনপি আসলে আওয়ামী লীগ চলে যাওয়ার পরে বিএনপি সবচেয়ে বড় দল, মানুষ দূর থেকে ধারণা করতেছে, কিংবা ধারণা আছেও, আর জনপ্রিয়তা আছে এমন, যে বিএনপি থেকে ধানের শীষের নমিনেশন পাইলে সে এমপি হয়ে যাবে, এমন একটা ধারণা থেকে সব মানুষ ছুটছে। কেউ এমপির নিচে কল্পনাই করতে পারে না, সবাই মনে করে এমপি হয়ে যাবে। গত 10 বছরে, 5 বছরে, 17 বছরে যাদেরকে রাস্তায় দেখা যায় নাই, এরা এখন প্রার্থী।
আপনি কোনোদিন এই দলের জন্য ভূমিকা রাখে নাই, তারাও প্রার্থী। তো অ্যাক্টিং চেয়ারম্যান এবার অবশ্য তাদেরকে মূল্যায়নটা করতেছেন না, যারা ফিল্ডে ছিলেন তাদেরকে মূল্যায়ন করবেন। এখানে যদি বিএনপি ভুল করে, যারা মাঠে ছিল, যারা আন্দোলন সংগ্রামী ছিল, তাদেরকে যদি সম্মানিত না করা হয়, তাদেরকে যদি অবমূল্যায়ন করা হয়, তাহলে ভবিষ্যৎ জীবনে আবার তো এই দল, যতদিন ইন্ডিয়া আছে, যতদিন আওয়ামী লীগ আছে, ততদিন বিএনপিকে সবকিছু ফেস করেই বাঁচতে হবে। সুতরাং এই দলে পুরাতন নেতৃত্ব যারা সঠিক সময়ে সঠিকভাবে তারেক রহমানের ডাকে সাড়া দিয়েছে, তাদেরকে সম্মান করতে হবে। এই সম্মানের ক্রাইটেরিয়া মেনটেন করলে আমার মনে হয় এই প্রবলেমগুলো থাকতো না। আর বিএনপি বড় দল হিসাবে এখনো যেহেতু সময় আছে, সবাই একটু নাড়াচাড়া করতেছে, জ্বালাই ফালাই করতেছে, ভাবতেছে যদি চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করা যায় তাহলে মনোনয়ন বঞ্চিত যারা হচ্ছে তারা হয়তো সামনে আসতে পারেন। বেশি সময় পাওয়াতে এই কাজগুলো হচ্ছে। তো আমার মনে হয় এগুলো ঠিক হয়ে যাবে, অলরেডি ঠিক হয়ে যাচ্ছে। আর এই দলের বাইরে যায় পরে অনেক মানুষই আসলে ওইভাবে রাজনীতিটা করতে পারেন না। যেটা আপনি বললেন ফজলুর রহমান সাহেবের বিপক্ষে যেটা করছে, এটা মুষ্টিমেয় কিছু মানুষ, এটা শুধু মিডিয়া কাভারেজ পাওয়ার জন্য এই কাজটা করে। আর ফজলুর রহমান সাহেব তো ওখানে জনপ্রিয় লোক, এবং তার তো এখানে বিকল্পও নাই, এবং সে দেশপ্রেমিক মানুষ, একজন বীর মুক্তিযোদ্ধা। এই দেশের মুক্তিযুদ্ধে তার জীবন অবদান, গত 17 বছরে ফজলুর রহমানের যে অবদান, এই অবদান অনেক জুলাইয়ের অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী নেতার নেই। সে যে সাফারার হয়েছে, সে যে কষ্ট করেছে, সে যে ভূমিকা রেখেছে, যে সত্য কথা বলেছে মুখের উপর মুখে দাঁড়িয়ে, এটা ফজলুর রহমানদেরকে সম্ভব হয়েছে। সুতরাং তার বিপক্ষে তো বিএনপি যদি চিন্তা তো করেই নাই, চিন্তা তো করবেও না। যারা করতেছেন তারাও ভুল করতেছেন, অচিরেই সঠিক পথে চলে আসবেন। এই জন্যই যে ফজলুর রহমান এখানে বিকল্প নেই। আর একটা জায়গাতে এমন প্রবলেম হচ্ছে, এগুলো ঠিক হয়ে যাবে। সদরের সিটেও এমন প্রবলেম আছে, ওইখানে ধরেন আগে প্রার্থী 1-2 জন ছিল, এখন প্রায় 13-14 জন প্রার্থী হয়েছে। তো ওইখানেও আপনি অনেক মানুষ আছেন যারা 17 বছরে একটা মামলাও খায় নাই, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগও নাই, তারা কোনো সময় মুভমেন্টেও থাকে নাই, এবং তাদের পাবলিকের সাথে এমন কোনো জনপ্রিয়তা নাই, পাবলিকের সাথে সম্পৃক্ততা নাই। সুতরাং এই ধরনের মানুষকে যদি আপনি নির্বাচনে দাঁড় করিয়ে দেন দলের নাম করে, তাহলে এই সিদ্ধান্তগুলো অত ভুল হয়ে যাবে। আমরা যতটুকু জেনেছি যে আপনি কিশোরগঞ্জ 1 আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী। বিএনপির যে হাইকমান্ড রয়েছে দলের, বিএনপির এই হাইকমান্ডের প্রতি আপনার মানে কি আশা বা প্রত্যাশা? ধন্যবাদ আপনাকে। আসলে আমি প্রার্থী হয়েছি, আমি প্রার্থী হইলে তো দল কাছ থেকে আমি প্রত্যাশাই করবো। আর আমি প্রত্যাশা বেশি করি এই জন্যে, কারণ 17 বছরে মাঠে আসলে প্রার্থী আমিই ছিলাম। এই গত 5-7-10 বছরে প্রার্থী তেমন কেউ ছিল না। মানে 18 সনে যিনি দাঁড়িয়েছিলেন, পরে আর ওইভাবে উনি ফিল্ডে আসে নাই, উনি শারীরিক অসুস্থ ছিল। আরো যারা ছিলেন কেউ মাঠে থাকে নাই। তা আমি যেতে একলা ছিলাম, ভাবছিলাম যে আমি আর প্রার্থী একলাই থাকবো। এখন তো মানে প্রার্থীর আর অভাব নাই। যে গ্রামে আমাদের একটা কথা আছে, যে আমার এক লোকাল নেতা বলেছিলেন যে যখন দুধের বাজার বেশি থাকে, তখন মেরামেরি যারা দুধ দেয় না তারাও উড় নামায়, উড় তো বুঝুনি আপনি, দুধের ইসে নামায়, তারাও দুধ এই সময় দিতে চায়। সুতরাং এখন নির্বাচনের মৌসুম আসছে, দাঁড়াইলেই পাশ করবে, এই জন্য অনেকেই প্রার্থী হচ্ছে। আমি দলের কাছে প্রত্যাশা করি, দলের জন্য যারা বিশ্বস্ত ছিল, দলের জন্য যারা ত্যাগী ছিল, যাদের সাথে মানুষের মুভমেন্ট আছে, যারা 17 বছর, যেমন আমি আন্দোলনে মুভমেন্টে আমি ছিলাম, 3টা মামলায় আমাকে সাজা দেওয়া হয়েছে, আমি অর্ধশতাধিকের উপরে মামলা খেয়েছি, বছরের পর বছর জেল খেটেছি, আমি রিমান্ডে ছিলাম। আমার মতো এমন আরেকটা পরীক্ষিত লোক যদি থাকে তাকে দেওয়া যায়। আমি এই পরীক্ষা বাদও যদি দেই, পাবলিকের সাথে জনপ্রিয়তা যদি থাকে কারো, তাকে দেওয়া যায়। দল যদি মনে করে আমার চেয়ে আরো বিশ্বস্ত, আরো বিজ্ঞ, আরো জনসম্পৃক্ত কোনো মানুষ থাকে, দল দিলে সেটা আমরা বিবেচনা করব। কারণ আমি যেহেতু একটা আদর্শিক দল করি, অবশ্যই আমাদের নেতা অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব উনি ভালো সিদ্ধান্ত নিচ্ছেন। 263টা আসনের মধ্যে আমার ধারণা 237টার মধ্যে 230টাই সঠিক হয়েছে, 4-5টার মধ্যে একটু প্রবলেম হয়েছে। তো উনি যে এত বড় যোগ্যটা অনুষ্ঠিত করেছেন, কিছু বলতে থাকতে পারে, তবে আমার কাছে মনে হয় সঠিক ট্র্যাকে আছেন, সঠিকভাবে দিচ্ছেন। কিশোরগঞ্জের সঠিক নেতৃত্ব আসবে ইনশাল্লাহ, সেটা আমরা প্রত্যাশা করি। আপনাকে ধন্যবাদ সুন্দর প্রশ্ন করার জন্য। ধন্যবাদ আপনাকে আমাদের সকালবেলা সমসাময়িকে অংশ নেবার জন্য। দর্শক এতক্ষণ দেখছিলেন সকালবেলা সমসাময়িকে, আমাদের আজকের অনুষ্ঠান কিশোরগঞ্জ 1 আসন থেকে ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেলের প্রত্যাশা দলের হাইকমান্ডের কাছে, যে দল ত্যাগী এবং যারা 17 বছরের আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে মূল্যায়ন করবে।
এবং জনগণের প্রত্যাশা রয়েছে যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা একটি যোগ্য প্রার্থী পাবে এবং 17 বছরে হারানো ভোটাধিকার ফিরে পাবে, এমনটাই প্রত্যাশা জনগণের। আমাদের এই সকালবেলা সমসাময়িক অনুষ্ঠান ঘিরে আমরা আবারও কথা বলবো। যতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।